আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাই নেম ইজ ডক্টর মোশেক এবং আজকে আমি আলোচনা করব গাইটন অ্যান্ড হলের ফার্স্ট চ্যাপ্টার ফাংশনাল অর্গানাইজেশন অফ দ্য হিউম্যান বডি অ্যান্ড কন্ট্রোল অফ দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট। সো ফার্স্ট পেজ থেকে আমাদেরকে যেটা মূলত জানতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ ফিজিওলজি, এটা জানতে হবে ডেফিনেশনটা, হোয়াট ইজ দ্য গোল অফ ফিজিওলজি অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ ফিজিওলজি, অ্যান্ড মেবি এভাবেও জিজ্ঞাসা করতে হোয়াট ইজ হিউম্যান ফিজিওলজি। এখান থেকে রিটেন কোয়েশ্চেন খুব একটা আসে না, বাট ভাইবাতে জিজ্ঞাসা করতে পারে। সো ফার্স্ট তাহলে আমরা চলে যাই এখানে। ওকে, সো হোয়াট ইজ ফিজিওলজি? Physiology is a science that seeks to explain the physical and chemical mechanism that is responsible for origin, development and progression of life. এখানে ফিজিক্যাল মেকানিজম বলতে কি বোঝাচ্ছে? এখানে ফিজিক্যাল মেকানিজম বলতে বোঝানো হচ্ছে আমাদের বডিতে যে বিভিন্ন সিস্টেম রয়েছে, যেমন রেসপিরেটরি ট্র্যাক সিস্টেম, যেটা আমাদেরকে অক্সিজেন ইনহেল এবং কার্বন ডাইঅক্সাইড এক্সহেল করতে সাহায্য করে। তারপর রয়েছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম, যেটা আমাদের খাদ্য পরিপাক করতে সাহায্য করে, ডাইজেশন, অ্যাবজর্পশন, এক্সক্রিশন। তারপর আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম, যেটা আমাদের হার্টকে পাম্প করছে কন্টিনিউয়াস 24/7 এবং ব্লাডগুলোকে সিস্টেমেটিক সার্কুলেশনে পৌঁছে দিচ্ছে, যাতে আমাদের টিস্যু পারফিউশন হয়, অক্সিজেন যাতে টিস্যুতে যেতে পারে, কার্বন ডাইঅক্সাইড যাতে টিস্যু থেকে রিমুভ হয়ে যেতে পারে। এটা হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমের একটা অংশ। সো দিস রেসপিরেটরি সিস্টেম, দেন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, দিস আর অল পার্ট অফ physical mechanism of our body. How about chemical mechanism? কেমিক্যাল মেকানিজম বলতে অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে আমাদের বডিতে যে বায়োমলিকিউলার লেভেলে যে কাজগুলো হচ্ছে, যে মেটাবলিজমগুলো হচ্ছে, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট যে মেটাবলাইজড হচ্ছে আমাদের বডিতে, যেমন কার্বোহাইড্রেট মেটাবলাইজড হয়ে গ্লুকোজ হচ্ছে, প্রোটিন মেটাবলাইজড হয়ে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে, ফ্যাট মেটাবলাইজড হয়ে ফ্যাটি অ্যাসিড হচ্ছে। These are all part of the chemical mechanism in our body. So আপনারা বলতে পারেন যে these are the part of the biochemistry, right? It's absolutely right. এটা বায়োকেমিস্ট্রি অংশ ছিল 2001 সালের আগে, ইফ আই এম নট রং। বাংলাদেশে কিন্তু ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি একসাথে ছিল, বাট বায়োকেমিস্ট্রি ইজ সাচ আ ভাস্ট সাবজেক্ট যে পরবর্তীতে এটা সেপারেট করা হয়েছে এবং সেপারেটভাবে পড়ানো হয়। সো আমরা ফিজিক্যাল মেকানিজম বুঝলাম, কেমিক্যাল মেকানিজম বুঝলাম। এরপরে বলছে অরিজিন, ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন অফ লাইফ। সো হোয়াট ইজ অরিজিন বলতে কি বোঝানো হচ্ছে? অরিজিন বলতে একদম বেসিক লেভেলে, যেমন হোয়াট ইজ সেল, আমরা সবাই জানি ইটস এ স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ দ্য অর্গানিজম, রাইট? সো ইটস আ ভেরি মাচ অরিজিন। অরিজিন বলতে সেল, সেলে আছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসে আছে ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে কি থাকে? ডিএনএ, ডিএনএর ফাংশনাল ইউনিট কি? জিন, জিন কি ক্যারি করে? জিন বিভিন্ন ইনহেরিটেন্ট বিভিন্ন মেসেজ ক্যারি করে, রাইট? সো এটা একদম অরিজিন, এগুলো সবই ফিজিওলজির অংশ। দেন ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন অফ লাইফ। ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন অফ লাইফ বলতে আমাদের এগুলো কিন্তু সব ফিজিওলজির অংশ। যে ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন যেটা হচ্ছে, প্রোগ্রেশন অফ লাইফ, যেমন ইন্টারইউটেরাইন লাইফ, মায়ের গর্ভে যখন থাকে সেটাকে কি বলি আমরা? ফিটাস বলি। সো ফিটাস থেকে যখন আফটার পারচুরেশন বাচ্চা যখন হয় সেটাকে নিওনেট বলে, প্রথম 28 দিনকে, তারপরে প্রথম 1 বছরকে ইনফ্যান্ট বলে, তারপর 1 থেকে 3 বছরকে টোডল বলে, তারপর হচ্ছে 3 to 10 চিলড্রেন, তারপর 17 বছর পর্যন্ত অ্যাডোলেসেন্স, তারপর কি হয়? আমরা অ্যাডাল্ট। সো ইটস আ ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন অফ লাইফ, এইটা নিয়েও আমরা আলোচনা করব। এখানে আরেকটা জিনিস যে ফিটাস টু নিউনেট টু ইনফ্যান্ট টু টোডল টু চিলড্রেন টু অ্যাডোলেসেন্স টু অ্যাডাল্ট, এই যে ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন হচ্ছে, এখানে আমাদের বডিতে কি ফিজিওলজিক্যাল চেঞ্জ হচ্ছে? মনে রাখতে হবে, একটা ছোট বাচ্চার হার্টের যে কন্ডিশন এবং একটা বয়স্ক 70 আপ, তাদের হার্টের কন্ডিশন কিন্তু সেম থাকে না। তারপর একটা ছোট বাচ্চার যে ব্লাড ভেসেলস, সেটার যে রেজিস্ট্যান্স বা সেটার যে ডিস্টেন্সিবিলিটি বা কমপ্লায়েন্স, সেটার কমপ্লায়েন্স আর একটা 70 বছরের বয়স্ক একজন মানুষের তার ব্লাড ভেসেলসের কমপ্লায়েন্স বা ডিস্টেন্সিবিলিটি বা যার রেজিস্ট্যান্স কিন্তু এক থাকে না, ইলাস্টিসিটি সেম থাকে না।
সো এইগুলা নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। সো আমরা অরিজিন নিয়ে আলোচনা করব, ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন অফ লাইফে ফ্রম দ্য ফিটাল লাইফ থেকে কীভাবে, এগুলো আলাদা আলাদা পার্টে বিভক্ত হয়ে গেছে। মেবি আপনারা কিছু অংশ এমব্রায়োতে পাবেন, কিছু হিস্টোলজিতে পাবেন, বাট দিজ আর অল পার্ট অফ ফিজিওলজি, রাইট? এবং আমরা ফিজিওলজির এই বইতেও কিন্তু যে প্রোগ্রেশন অফ লাইফের যে ব্লাড ভেসেলসের যে চেঞ্জ হচ্ছে, যে হার্টের যে চেঞ্জ হচ্ছে, যে সিস্টেমগুলোর যে চেঞ্জ হচ্ছে, এগুলো নিয়েও আমরা কিছুটা আলোচনা করি। ওকে, সো সো আপনাদেরকে যদি প্রশ্ন আসে হোয়াট ইজ ফিজিওলজি, এটুক হবে অ্যান্সার। আর এর বাইরে হোয়াট ইজ দ্য গোল অফ ফিজিওলজি? সো দ্য গোল অফ ফিজিওলজি টু এক্সপ্লেইন দ্য, তারপর টু এক্সপ্লেইন দ্য গোল অফ ফিজিওলজি টু এক্সপ্লেইন দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল মেকানিজম দ্যাট ইজ রেসপন্সিবল ফর অরিজিন, ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন অফ লাইফ। তারপর যদি হোয়াট আর দ্য টাইপ অফ ফিজিওলজি, এখানে লেখা আছে, এখানে আছে ভাইরাল ফিজিওলজি, ব্যাকটেরিয়াল ফিজিওলজি, সেলুলার ফিজিওলজি, প্ল্যান্ট ফিজিওলজি, ইন্টারভার্টিব্রাল ফিজিওলজি, ভার্টিব্রাল ফিজিওলজি। ইন্টারভার্টিব্রাল ফিজিওলজি বলতে কি বোঝানো হচ্ছে? যেটা মেরুদণ্ডবিহীন, যেটাতে ব্যাকবোনলেস, এরকম ব্যাকবোনলেস এক্সাম্পল হতে পারে ইনসেক্ট, স্পাইডার, এদের কোনো ব্যাকবোন নাই, মেরুদণ্ড নাই। ভার্টিব্রাল ফিজিওলজি বলতে ক্যাটস, ডগস, হিউম্যান, আমাদের মেরুদণ্ড আছে, তাই না, ব্যাকবোন আছে। ম্যামেলিয়ান ফিজিওলজি বলতে যারা বেস্ট ফিডিং করায়, যেমন হিউম্যান অফকোর্স, তারপর হচ্ছে অফকোর্স ক্যাট, তারপর হচ্ছে হিউম্যান ফিজিওলজি অ্যান্ড মেনি মোর সাবডিভিশন। এটা গেল। এখন আপনাকে আরেকটা জিনিস জিজ্ঞাসা করতে পারে, হোয়াট ইজ হিউম্যান ফিজিওলজি? সো সাধারণত বললাম তো রিটেনে এরকম কোশ্চেন আসে না, ভাইবাতে যদি হঠাৎ জিজ্ঞাসা করে হোয়াট ইজ হিউম্যান ফিজিওলজি, easiest way to answer this question is the human physiology is the discipline that deals with the normal bodily function and their controls. মনে রাখতে হবে, আমরা কিন্তু যখনই একটা ডেফিনেশন ম্যাডামরা জিজ্ঞাসা করবে ভাইভাতে বা আমরা রিটেনে লিখব, অবশ্যই সেটার রেফারেন্স থাকতে হবে। মানে আমরা যে কোনো অনলাইন থেকে বা যে কোনো জায়গা থেকে কালেক্ট করে আমি একটা ডেফিনেশন বলে দিলাম, সেটা কিন্তু ম্যামরা গ্রহণ করবে না। ইভেন ম্যামরা জিজ্ঞাসা করবে হোয়াট ইজ দ্য রেফারেন্স। সো অফকোর্স ম্যামদের পছন্দ গাইটন অ্যান্ড গ্যানন, এই দুটা থেকেই সব কিছু পড়লে বেটার। কারণ আপনি যদি অন্য সাবসিডিয়ারি বুকস, বিআরএস আছে, খুব ভালো বই, বাট ম্যাডামরা এটাকে খুব একটা ফলো করে না। বাট এই ডেফিনেশন যেটা বললাম সেটা কিন্তু বই থেকে নেওয়া না, সেটা কিন্তু একটা অনলাইন ডেফিনেশন। বাট আমি মনে করি যে যেহেতু এটা ভাইবার কোশ্চেন, আপনারা এভাবে বলতে পারেন, কিন্তু এটা এক্সেপশন। সব ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন যে গাইটন এবং গ্যানন থেকে ডেফিনেশনটা মুখস্থ করার। সো আবারও বলছি, হোয়াট ইজ হিউম্যান ফিজিওলজি জিজ্ঞাসা করলে, ইট ইজ আ ডিসিপ্লিন দ্যাট ডিলস উইথ দ্য নর্মাল বডিলি ফাংশন অ্যান্ড দেয়ার কন্ট্রোলস। এটা কেন বলছি? কারণ এটা কিন্তু সরাসরি দেওয়া না থাকলে এই বই কিন্তু লেখা আছে, এই দেখুন এখানে কিন্তু লেখা আছে, দ্য মেইন ফোকাস অফ দিস বুক ইজ নর্মাল হিউম্যান ফিজিওলজি। সো এখানে নর্মাল বডিলি ফাংশন অ্যান্ড দেয়ার কন্ট্রোলস নিয়েই আলোচনা করা হয় হিউম্যান ফিজিওলজিতে। বাট এই বইয়ে আরেকটা জিনিস বলেছে যে ফিজিওলজি বলতে কিন্তু আমরা শুধু জাস্ট নর্মাল বডিলি ফাংশন নিয়ে আলোচনা করি না, আমরা কিন্তু প্যাথোফিজিওলজি নিয়েও আলোচনা করি কিছুটা। হোয়াট ইজ প্যাথোফিজিওলজি? ফার্স্ট, ফিজিওলজি বলতে কিন্তু নর্মাল বডিলি ফাংশন বোঝানো হয়, প্যাথোলজি বলতে বোঝানো হয় অ্যাবনর্মাল বডিলি ফাংশন। এবং এই ফিজিওলজি এবং প্যাথোলজি, এই দুইটার যে ব্রিজ ইন বিটুইন ফিজিওলজি অ্যান্ড প্যাথোলজি, দেয়ার ইজ এ ব্রিজ, দিস ব্রিজ ইজ নোন অ্যাজ প্যাথোফিজিওলজি। মানে কিভাবে একটা নর্মাল বডি থেকে অ্যাবনর্মাল বডিতে পরিণত হচ্ছে, দ্য কন্ডিশন ইজ চেঞ্জিং, দিস হ্যাভ আ ব্রিজ, দিস ব্রিজ ইজ নোন অ্যাজ প্যাথোফিজিওলজি। আমাদেরকে কন্ডিশন কিভাবে চেঞ্জ হচ্ছে, কিভাবে প্যাথোফিজিওলজিক্যাল চেঞ্জেস হচ্ছে আমাদের বডিতে, এটাও আমাদেরকে জানতে হবে। কিছু কিছু দেশে কিন্তু প্যাথোফিজিওলজি আলাদা পড়ানো হয়, আমাদের দেশে একসাথেই পড়ানো হয়। এবং এই বইয়ে কিন্তু নট অনলি ফিজিওলজি, প্যাথোফিজিওলজি নিয়েও আলোচনা হবে, এবং আমরা ডিসঅর্ডার, বিভিন্ন ডিজিজ নিয়েও আলোচনা করব, এবং ক্লিনিক্যাল মেডিসিনেও আমাদের কিছুটা টাচ রাখবে। ঠিক আছে, তাহলে আমরা এতক্ষণে কি পড়লাম? হোয়াট ইজ ফিজিওলজি, হোয়াট ইজ দ্য গোল অফ ফিজিওলজি, হোয়াট ইজ হিউম্যান ফিজিওলজি। এখানে আরেকটা জিনিস বলছে ডেফিনেশনের পরে, হাঙ্গার মেক আস সিক ফুড অ্যান্ড ফেয়ার মেক আস সিক রিফিউজ। এটা বলতে কি বোঝাচ্ছে? হাঙ্গার মেক আস সিক ফর ফুড,
মানে যখন আমাদের ক্ষুধা লাগে তখন কি আমরা খাদ্যের সন্ধানে বের হই, যখন আমরা ভীত হই, ইন ফেয়ার থাকি, তখন আমরা সিক রিফিউজ, আমরা সেফ পজিশনে যাওয়ার চেষ্টা করি। যখন আমাদের কোল্ড, উই আর ইন কোল্ড সেন্সেশন থাকে, তখন আমরা লুক ফর ওয়ার্মথ, আমরা উষ্ণতা খোঁজার চেষ্টা করি। আদার ফোর্স কজ আস সিক ফেলোশিপ অ্যান্ড রিপ্রোডিউস ফর আওয়ার সেক্সুয়াল আর্জ, এখানে বলতে চাচ্ছে তখন আমরা কি সাথী খোঁজার চেষ্টা করি, ফর হোয়াট, ফর রিপ্রোডাকশন। সো দ্য ফ্যাক্ট দ্যাট, এই লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, দ্য ফ্যাক্ট দ্যাট উই আর সেন্সিং, ফিলিং অ্যান্ড নলেজেবল বিং ইজ আ পার্ট অফ দ্য অটোমেটিক সিকোয়েন্স অফ লাইফ। সো আমাদের কি বলছে যে সেন্সিং, ফিলিং এবং নলেজেবল বিং, এগুলো সব হচ্ছে অটোমিক সিকোয়েন্স অফ লাইফ, অটোমেটিক সিকোয়েন্স অফ লাইফ। সেন্সিং বলতে কি বোঝানো হচ্ছে? সেন্সিং বলতে আমাদের বডিতে 5টা সেন্স আছে। আমরা বলতে পারি TTSSH, T ফর টাচ, T ফর টেস্ট, S ফর স্মেল, S ফর সাইট অর সি, অ্যান্ড H ফর হিয়ারিং। এই 5টা সেন্স থাকে। অনেকে বলে যে আমার 6 সেন্স বলছে আজকে আমার সাথে খারাপ কিছু হতে পারে। দ্যাটস নট আ পার্ট অফ সেন্স, এটা জাস্ট আমরা বলি কথার কথা। সো সেন্সিং ইজ 5 সেন্স। সো একটা ক্লাসিক এক্সাম্পল দিতে পারি আপনাদেরকে। আপনারা সবাই এখন ফার্স্ট ইয়ারে আছে, সো সেকেন্ড অথবা থার্ড ইয়ারের ধরুন আপনাদের কিছু ডেসপারেট ভাই থাকতে পারে, তারা আপনাদের কাউকে পছন্দ হলো। সো পছন্দ হওয়ার জন্য ফার্স্ট কি হবে? ফর সেন্সিং, সে হচ্ছে আপনাকে দেখতে হবে, রাইট? সে আপনাকে দেখলো, সেন্সিং মিন্স সিং সামওয়ান, ইটস আ পার্ট অফ সেন্সিং, রাইট? কাউকে দেখাটা হচ্ছে গা পার্ট অফ সেন্সিং। তারপর কি হলো? সে ফিলিংস নিল, নট ইন আ ব্যাড ওয়ে, সে ফিলিংস নিল এভাবে, ওয়াও কি সুন্দর দেখতে মেয়েটা, ফার্স্ট ইয়ারের মেয়েটা কি সুন্দর দেখতে, সি, সো হোয়াট ইজ দ্যাট? ইট ইজ ফিলিংস নেওয়া, ওকে? তারপর নলেজেবল বিং, তারপর সে খোঁজ নিল মেয়েটা কি সিঙ্গেল কিনা, তার বয়ফ্রেন্ড আছে কিনা। অ্যান্ড দিজ আর অল পার্ট অফ অটোমেটিক সিকোয়েন্স অফ লাইফ। সেন্সিং, সে প্রথমে দেখলো। ফিলিংস, সে ফিলিংস নিল মেয়েটা কতটা সুন্দর। তারপর নলেজেবল বিং, সে সিঙ্গেল কিনা এটা সে নলেজ গেইন করলো। এবং ইটস আর অল পার্ট অফ অটোমেটিক সিকোয়েন্স অফ লাইফ। এবং এগুলো কেন করছে সে? ফর সিক ফেলোশিপ, ইয়েস ইউ আর রাইট। কেন? সে হচ্ছে সিক ফেলোশিপ, সে একজন সাথী খুঁজছে। ফর হোয়াট? ফর রিপ্রোডাকশন, ইয়েস। সো MBBS-এ কংগ্রাচুলেশন, আপনারা যারা এখন মেডিকেলে পড়ছেন, এখানে কিন্তু ইউ হ্যাভ আ ভেরি হাই চান্স ইউ উইল গেট ইউর what partner for reproduction. You will get one, at least 50% of you will get someone. Okay, now let's talk about not 50%, আমাদের মেডিকেল কলেজে কত 20%, okay. Okay, next আমরা চলে যাই, সেল আর দ্য লিভিং ইউনিটস অফ দ্য বডি, ওকে। সো এখানে মূলত আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের বডিতে কতগুলো সেল আছে। আমাদের বডিতে অ্যারাউন্ড 35 to 40 ট্রিলিয়ন সেলস, এটা কিন্তু ভাইবেতে জিজ্ঞাসা করে ম্যামরা যে আমাদের বডিতে কতটা সেল আছে, 35 to 40 ট্রিলিয়ন হিউম্যান সেলস। মনে রাখবেন গাইটন অ্যান্ড হলের কিন্তু আগের বইগুলোতে কিন্তু 100 ট্রিলিয়ন সেল ছিল। তো অনেক সময় ম্যামরা নতুন এডিশনটা পড়ে না, সো তারা অনেক সময় 100 ট্রিলিয়নই ধরে রাখে, বাট ইটস নাও 35 to 40 ট্রিলিয়ন সেলস। 1 ট্রিলিয়ন কিন্তু অনেক, মিলিয়ন, বিলিয়ন এবং ট্রিলিয়নের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। 1 ট্রিলিয়ন কিন্তু 1 to the power 12, মানে 1 লাখ কোটিকে 1 ট্রিলিয়ন বলে। তার মানে আপনি বুঝতে পারছেন আমাদের বডিতে কতগুলা সেল আছে। এই 35 to 40 ট্রিলিয়ন সেলের মধ্যে কিন্তু 25 ট্রিলিয়ন সেলই হচ্ছে গা আরবিসি অথবা লৌহিত রক্তকণিকা, ঠিক আছে? এর বাইরে এই প্যারাতে বলতে চাচ্ছে যে মানে আমাদের সবগুলা সেলের কিন্তু মানে ক্যারেক্টারিস্টিক্যালি যে বেসিক ক্যারেক্টারিস্টিক যে মানে এনার্জি প্রোডাকশনের জন্য সেটা কিন্তু অলমোস্ট সেম। এবং অল দ্য সেলস, ধরুন আমাদের ব্রেনে যে সেলটা আছে সেটাকে আমরা বলি নিউরনস, এবং আমাদের কিডনিতে যে সেল আছে সেটাকে আমরা বলি নেফ্রন। এটা কিন্তু ফাংশনালি মাচ ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার, বাট এই দুইটা সেলেরই কিন্তু যে এনার্জি প্রোডাকশন বা বেসিক যে রিকোয়ারমেন্ট এটা কিন্তু অলমোস্ট সেম, এটাই বলতে চাচ্ছে এখানে। এরপরের অংশে মাইক্রো অর্গানিজম লিভিং ইন দ্য বডি
আউটনাম্বার হিউম্যান সেলস। মানে আমাদের বডিতে কিন্তু অনেক অনেক পরজীবী থাকে, মাইক্রো অর্গানিজম থাকে, স্পেশালি ইন দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, আমাদের পরিপাকতন্ত্রে, আমাদের ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্রে, অর্থাৎ আমাদের গাটে কিন্তু গাট মাইক্রোবিয়া প্রচুর থাকে। এটাকে আমরা নর্মাল ফ্লোরাও বলি, কিন্তু এরা কিন্তু আমাদের কোনো ক্ষতি করে না। এই যে এখানে বলছে, এখানে প্রায় 400 থেকে 1000 ডিফারেন্ট স্পিসিস, ডিফারেন্ট জাতের মাইক্রো অর্গানিজম আমাদের ইন্টেস্টাইনে থাকে, মোস্টলি ইন্টেস্টাইনে থাকে। দে লিভ ইন পিস অ্যান্ড হারমোনি। বুঝতে পেরেছেন? তারা কিন্তু একজন একজনের সাথে মারামারি করছে না বা আমাদের বডির কোনো ক্ষতি করছে না, বরং আমাদের ডাইজেশনে হেল্প করছে। আমাদের যখন আমরা ফ্যাটি ফুড খাচ্ছি, যখন আমরা অতিরিক্ত চর্বি জাতীয় খাবার খাচ্ছি, এটা যখন ডিউডেনামে যাচ্ছে, তখন কিন্তু এই হচ্ছে বিলিরুবিন, এক ধরনের প্রোডাক্ট যেটা বেশি হলে কিন্তু আমাদের জন্ডিস হতে পারে, এই বিলিরুবিনটা ইন্টেস্টাইনে রিলিজ হচ্ছে, ডিউডেনামে রিলিজ হচ্ছে, সেটা নর্মাল ফ্লোরার সাথে মিক্সড হয়ে আমাদের ফ্যাটি ফুডটাকে, আমাদের চর্বি জাতীয় খাবারটাকে ডাইজেশন করতে সাহায্য করছে। নর্মাল ফ্লোরা বলতে আমি কিন্তু এই মাইক্রো অর্গানিজমগুলো বলছি। এই মাইক্রো অর্গানিজমগুলো কিন্তু বাংলাদেশে সহ বিশ্বের বিভিন্ন দেশে ট্যাবলেট, ক্যাপসুল এবং লিকুইড আকারে পাওয়া যায়, ছোট ছোট বোতল আকারেও পাওয়া যায়। আমাদের দেশে বাচ্চাদেরকে যখন অতিরিক্ত ডায়রিয়া হয় বা ফ্ল্যাটাস হয়, তখন কিন্তু আমরা মনে করি যে মাইক্রো অর্গানিজম মেবি তার গাটে কমে গেছে। নর্মাল যে ফ্লোরাটা, যেটা ডাইজেশনে হেল্প করে অ্যাডাল্টদেরকে, বাচ্চাদেরকে, সেটার কোনো প্রবলেম, সেক্ষেত্রে আমরা কিন্তু এই প্রোবায়োটিক্স নামে পাওয়া যায়, বিভিন্ন প্রোবায়োটিক্স আমরা প্রেসক্রাইব করে থাকি। যেমন এন্টারোজার্মিনা বাচ্চাদেরকে আমরা প্রেসক্রাইব করি, বড়োদেরকে প্রোবায়ো স্কোয়ার কোম্পানির। তারপর আরও আছে গুড গাট, GOOD, গুড, GUT, গাট, গুড গাট। এরকম বিভিন্ন ধরনের আমরা হচ্ছে প্রোবায়োটিক্স বলি আমরা এটাকে, আমরা এগুলা প্রেসক্রাইব করে থাকি যাদের অতিরিক্ত ফ্ল্যাটাস হয়। ফ্ল্যাটাস মানে অতিরিক্ত বায়ু নিঃসরণ হয় পায়খানা রাস্তা দিয়ে, তাদেরকে আমরা এটা দিতে পারি, বা যাদের ডাইজেশনের প্রবলেম হচ্ছে। সো আমরা গুড গুড নর্মাল ফ্লোরা বাট গুড ব্যাকটেরিয়া এগুলো দিতে পারি। এর বাইরে দইয়েও কিন্তু প্রচুর এই গুড মাইক্রো অর্গানিজমসগুলো থাকে। ওকে, এরপরে আমরা আসি এক্সট্রাসেলুলার ফ্লুইড অ্যান্ড ইন্টারনাল এনভায়রনমেন্ট। আমরা কিন্তু এক্সট্রাসেলুলার ফ্লুইড নিয়ে একটু ডিটেলস আলোচনা করব নেক্সট ক্লাসে। এখানে কিন্তু এক্সট্রাসেলুলার ফ্লুইড, ইন্টারসেলুলার ফ্লুইড, আমাদের বডির যে ফ্লুইড কম্পার্টমেন্টগুলো আছে সেগুলার ডিটেলস আলোচনা মূলত আপনারা পাবেন হচ্ছে রেনাল সিস্টেমে। বাট আমাদেরকে পরবর্তী ধাপগুলো বুঝতে হলে, পরবর্তী যে লেকচারগুলো হবে কার্ডিওভাস্কুলার অথবা জেনারেল ফিজিওলজিতে, এখানে কিন্তু বডি কম্পার্টমেন্টের সম্বন্ধে যদি ভালো একটা আইডিয়া না থাকে, তাহলে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য নেক্সট টপিক। তো আমরা নেক্সট চ্যাপ্টারে একটু ডিটেলস আলোচনা করব আমাদের এক্সট্রাসেলুলার ফ্লুইড, ইন্টারসেলুলার ফ্লুইড, বডি ফ্লুইড কম্পার্টমেন্টগুলো নিয়ে। বাট এখন আমরা জাস্ট একটা বেসিক ধারণা দিয়ে দিচ্ছি এখানে, যে আমাদের বডিতে কিন্তু 50 to 70% হিউম্যান বডি আর ফ্লুইড। বুঝতে পেরেছেন? মানে আমাদের বডিতে অলমোস্ট 60% অন অ্যাভারেজ হচ্ছে ফ্লুইড থাকে। সো এইখানে আমরা এই লাস্ট টপিক এটা বলেই শেষ করে দেব। এইটা ভেরি ইম্পর্টেন্ট। এতক্ষণ যা পড়লাম তার মধ্যে যদি একটা জিনিসই মনে রাখতে হয়, তাহলে আমি বলবো যে এই মিলিও ইন্টেরিয়রটা মনে রাখতে হবে, অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভাইভাতেও রিটেনেও আসে এটা। So what is milio interior, or why we call extracellular fluid, okay, why we call extracellular fluid is internal environment of the body, কেন আমরা এটা বলি। এখন আসুন আমরা একটু ডিটেলস আলোচনা করি। এখানে আমি অলরেডি ওকে একটু ক্লিন করে দেই। ওকে, এবার আমরা জুম করে নিয়ে আসি। ওকে, সো ফার্স্ট যে জিনিসটা, আমাদের সেল, ধরুন এটা আমাদের একটা সেল, এটা একটা সেল। ওকে, এখন এই সেলটা, এটা একটা নর্মাল সেল। এই নর্মাল সেলের ভিতরে যে ফ্লুইডটা থাকে সেটাকে আমরা বলি ইন্ট্রা সেলুলার ফ্লুইড। ওকে, সেলের ভেতরে যেটা থাকে। আর আউটসাইড অফ দ্য সেল যেটা থাকে সেটাকে আমরা বলি এক্সট্রা সেলুলার ফ্লুইড। এই ইন্ট্রাসেলুলার ফ্লুইডের চারপাশেই থাকে এক্সট্রা সেলুলার ফ্লুইড।
বুঝতে পেরেছেন? এখন এখানে কি বলতে চাচ্ছে যে এক্সট্রা সেলুলার ফ্লুইড হ্যাভ আয়ন অ্যান্ড নিউট্রিয়েন্ট। দেখুন এখানে কি বলছে, এক্সট্রা সেলুলার ফ্লুইড হ্যাভ আয়ন অ্যান্ড নিউট্রিয়েন্ট। এই সেলের যে মেটাবলিক ফাংশন হবে সেটা হওয়ার জন্য আমাদের কি দরকার? অবশ্যই আমাদের এনার্জি দরকার, নিউট্রিশন দরকার। সেই নিউট্রিশনটা সাপ্লাই করবে কে? সারাউন্ডিং যে ফ্লুইডটা, এক্সট্রা সেলুলার ফ্লুইড, এই যে সারাউন্ডিং যে ফ্লুইড আছে, এই ফ্লুইডটা কি করবে? আমাদের নিউট্রিশন সাপ্লাই করবে। এর বাইরে আয়ন, বিভিন্ন ধরনের আয়ন রয়েছে, যেমন আউটসাইড আছে হচ্ছে গা সোডিয়াম, মোর সোডিয়াম, তারপর হচ্ছে গা পটাশিয়াম রয়েছে, মিনিমাম পটাশিয়াম মোর ইনসাইড দ্য সেল। সো এই আয়নগুলা প্রতিনিয়ত কি হচ্ছে, পারমিয়েবল টু ইনসাইড টু আউটসাইড যাচ্ছে, এবং এটার মাধ্যমে অসমোটিক পাম্পের মাধ্যমে এটা হচ্ছে, এবং ডিফিউশনের মাধ্যমে হচ্ছে, এবং এটার মাধ্যমে কি হচ্ছে, অসমোটিক ইকুইলিব্রিয়াম মেইনটেইন হচ্ছে। ধরুন সোডিয়াম যদি বেশি পরিমাণ সেলের মধ্যে চলে যায় তাহলে কি হবে? মনে রাখতে হবে অসমোসিস কি আমাদের মনে আছে কি না, যে যখন পার্টিকেলস, বড় বড় পার্টিকেলস যদি বেশি থাকে সেটা কি করে? ওয়াটারকে ড্র্যাগ করে নিজের দিকে নিয়ে আসে, তাই না? ওয়াটারকে নিজের দিকে নিয়ে আসে। ধরুন সেলের মধ্যে যদি বেশি সোডিয়াম চলে যায় তাহলে কি হবে? ওয়াটারগুলা এক্সট্রাসেলুলার ফ্লুইড থেকে ইন্টারসেলুলার ফ্লুইডে চলে আসবে এবং সেলগুলো আস্তে আস্তে বড় হতে থাকবে। বড় হতে হতে একসময় কী হবে? বাস্ট হয়ে যাবে। সো এইটা যাতে না হয়, সো অসমোটিক ইকুইলিব্রিয়াম যাতে মেইনটেইন হয়, সেক্ষেত্রে সোডিয়াম সবসময় পাম্প হচ্ছে এবং ডিফিউশনের মাধ্যমে অসমোটিক ইকুইলিব্রিয়ামটা মেইনটেইন হচ্ছে। সো এক্সট্রাসেলুলার ফ্লুইড, আয়ন অ্যান্ড নিউট্রিয়েন্ট নিড বাই দি সেল টু মেইনটেইন লাইফকে মেইনটেইন করার জন্য আয়ন এবং নিউট্রিয়েন্ট খুব দরকার। নিউট্রিয়েন্ট কী করবে? আমাদের সেলে পুষ্টি জোগাড় করবে, এবং আয়ন কী করবে? আমাদের অসমোটিক ইকুইলিব্রিয়াম মেইনটেইন করবে যাতে আমাদের অসমোটিক বাস্ট না হয় সেলগুলা। তো এই দুইটা খুবই জরুরি ফর মেইনটেইন লাইফ। দাস অল সেলস ইন দ্য ইসেনশিয়ালি দ্য সেম এনভায়রনমেন্ট। মোটামুটি সব সেল কিন্তু এই সেম এনভায়রনমেন্টে থাকে। মানে ধরুন একটা হার্টের চারপাশে কী আছে? এক্সট্রাসেলুলার ফ্লুইড। যে কোনো কোষ বা সেলের চারপাশে এক্সট্রাসেলুলার ফ্লুইড থাকে। সো এখানে বলছে দাস অল cells live in essentially the same environment, the extracellular fluid. For this reason, extracellular fluid is called the internal environment of the body অথবা মিলিও ইন্টেরিয়র। এখন আমার কাছে একটা প্রশ্ন থাকতে পারে, সত্যি কি সব সেলই এক্সট্রাসেলুলার ফ্লুইড দ্বারা গচ্ছিত থাকে কিনা? দ্য অ্যান্সার ইজ সামহাউ নো। এজন্য এই বই কিন্তু লেখা নাই, কিন্তু মিলিও এক্সটেরিয়র নামেও কিন্তু একটা টার্ম ইউজ করি আমরা, যেখানে কিছু কিছু সেল, বা আপনি যদি ধরেন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক বা রেসপিরেটরি ট্র্যাক, এটা কি সম্পূর্ণ এক্সট্রাসেলুলার ফ্লুইড দ্বারা আবৃত? যেমন আপনি যদি বলেন এই এটা ধরুন একটা এই হার্টের চারপাশেই কিন্তু এক্সট্রাসেলুলার ফ্লুইড আছে, এই যে চারপাশেই এক্সট্রাসেলুলার ফ্লুইড দ্বারা আবৃত আছে। সো এ কারণে হার্টের সাউন্ডগুলো কিন্তু ভাইব্রেট হয়ে আমরা ফার্স্ট হার্ট সাউন্ড, সেকেন্ড হার্ট সাউন্ড শুনতে পারি। গুড কন্ডাক্টর, এই এক্সট্রাসেলুলার ফ্লুইডকে আমরা গুড কন্ডাক্টরও বলি। এখানে প্রচুর সোডিয়াম থাকে এবং এটাকে আমরা গুড কন্ডাক্টর বলি। কিন্তু আপনাকে যদি আমি বলি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাকে ধরুন এটা হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনালের, এটা ধরুন মুখ, এলিমেন্টারি ক্যানাল, একদম লম্বাভাবে আমি ধরলাম, এটা ধরলাম আমি, এটা হচ্ছে অরাল, এটা হচ্ছে অ্যানাল রিজন। সো এখানে কিন্তু এই অংশটা কিন্তু কি এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে কানেক্টেড। আবার এই অ্যানাল রিজনটাও কিন্তু আমাদের পায়খানার রাস্তা, এটাও কিন্তু আমাদের এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে কানেক্টেড রয়েছে। এই দুইটা অংশই এই গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাকের আপার পার্টও এবং লোয়ার পার্ট দুইটাই কিন্তু আমাদের কিসের সাথে? এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে কানেক্টেড। ইভেন আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, রেসপিরেটরি ট্র্যাক সিস্টেম, আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, এই নাকটাও তো এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে কানেক্টেড। এটা কি ইন্টারনাল এনভায়রনমেন্টের সাথে সম্পূর্ণ যুক্ত নাকি? ইন্টারনাল এনভায়রনমেন্টের সাথে যুক্ত হচ্ছে হার্ট এবং অন্যান্য অর্গান, বলতে পারেন অন্যান্য অর্গান, লিভার হতে পারে, বাট নট রেসপিরেটরি ট্র্যাক সিস্টেম, নট দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক সিস্টেম। সো এগুলাকে বলা হয় মিলিও এক্সটেরিয়র। বাট
অ্যান্ড এটা ইন্টারনাল এনভায়রনমেন্টের সাথে কানেক্টেড না। কিন্তু এক্সট্রাসেলুলার ফ্লুইড যেগুলো ইন্টারনাল এনভায়রনমেন্টের সাথে কানেক্টেড, যেমন হার্ট হতে পারে, লিভার হতে পারে, এইগুলাকেই আমরা বলি মিলিও ইন্টেরিয়র। বুঝতে পেরেছেন? এবার এটা ফার্স্ট ডিসক্রাইব করে ক্লাউডি বার্নার্ড। এই এক্সট্রাসেলুলার ফ্লুইডকে কিন্তু আমরা ইন্টারনাল সিও বলে থাকি। ইন্টারনাল সি কেন বলে থাকি? আমরা জানি যে সমুদ্রের পানি কিন্তু লবণাক্ত, প্রচুর সোডিয়াম থাকে, সোডিয়াম ক্লোরাইড থাকে। সেরকমই আমাদের বডিতেও এক্সট্রাসেলুলার ফ্লুইড, এক্সট্রাসেলুলার যে সমুদ্র, এটাতেও প্রচুর পরিমাণ সোডিয়াম থাকে। এটা আর্লি ইভলিউশন পয়েন্ট অফ ভিউতে বলা হয় যে জীবনের উৎপত্তি হয় সমুদ্র থেকে, সি লেভেল থেকে। সেজন্য বলা হচ্ছে যে এটাকে ইন্টারনাল সিও বলা হয়। সো টোটাল ডেফিনেশনটা তাহলে যদি কেউ ভাইভাতে জিজ্ঞাসা করে, তাহলে আপনারা কি বলবেন? দ্য এক্সট্রাসেলুলার ফ্লুইড আর দ্য আয়ন and nutrient needed for the cell to maintain life. Thus, all cell live in essentially the same environment. Same environment bolte all cell have extracellular fluid দ্বারা আবৃত থাকে, and for this reason extracellular fluid কে বলা হয় internal environment of the body অথবা মিলিও ইন্টেরিয়র। কিছু এক্সেপশন থাকতে পারে যেটা ইন্টারনাল এনভায়রনমেন্ট না, এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে কানেক্টেড থাকে, যেমন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, রেসপিরেটরি ট্র্যাক্ট, সেগুলোকে আমরা মিলিও এক্সটেরিয়র বলি। ওকে, তো এই মিলিও ইন্টেরিয়র এইটা ফার্স্ট ডেসক্রাইব করে ক্লাউডি বার্নার্ড আর্লি 19th সেঞ্চুরিতে। ঠিক আছে? সো আমাদের মোটামুটি তাহলে আজকের লেকচারে আমরা কি কি পড়লাম? আজকের লেকচারে আমরা ফার্স্ট যেটা পড়লাম সেটা হচ্ছে হোয়াট ইজ ফিজিওলজি। আমরা একটু সামারাইজ করে নেই। হোয়াট ইজ ফিজিওলজি, হোয়াট ইজ দ্য গোল অফ ফিজিওলজি, হোয়াট আর দ্য টাইপ অফ ফিজিওলজি, হোয়াট আর দ্য হিউম্যান ফিজিওলজি, হোয়াট ইজ হিউম্যান ফিজিওলজি ডেফিনেশন। তারপর আমাদের বডিতে কতগুলো সেল থাকে, এটা জানতে হবে। তারপর মাইক্রো অর্গানিজম সম্বন্ধে আমরা একটু জানলাম। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট, হোয়াট ইজ মিলিও ইন্টেরিয়র। ওকে, এটা আমরা জানলাম। হোয়াট ইজ ইন্টারনাল এনভায়রনমেন্ট, হোয়াট ইজ হোয়াই এক্সট্রাসেলুলার ফ্লুইড টার্মড অ্যাজ ইন্টারনাল এনভায়রনমেন্ট, বা হোয়াট ইজ মিলিও ইন্টেরিয়র। যে কোনোভাবে কোশ্চেন আসতে পারে। ওকে, তাহলে আজকের লেকচার এখানেই শেষ হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।